বিএনপি সংস্কার চায়নি, বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটারে কেমনে মাইনাস করে দিতে চায় সে রাস্তায় গেছে। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। এবং জামায়াত ইসলামের প্রতি মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটা স্পষ্টত হচ্ছে। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার, আমি জানি না, কিন্তু তাদের তো চাটতে হবে। যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল, তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে আমরা ঠিক বুঝতে পারছি না। যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে একটু চিন্তা করতে হচ্ছে। এই মন্তব্যগুলো আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক জোট, সমমনা দল ও কয়েকটি সংগঠনের শীর্ষ নেতাদের। 5 আগস্টের আগে এই নেতারা একজন আরেকজনের শুধু পাশেই ছিলেন না, আন্দোলন সংগ্রামে একসাথে রাজপথে লড়েছেন, কেউ কেউ একই মামলায় জেলও খেটেছেন। কারো কারো এই সম্পর্ক ছিল 3 যুগেরও বেশি সময় ধরে। কিন্তু ক্ষমতার রাজনীতি এখন তাদেরকে নিয়ে গেছে বিপরীত মেরুতে। দলীয় স্বার্থে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলছেন অনেকটা অচেনা ভঙ্গিতে। এই যেমন বিএনপিকে নিয়ে নানা মন্তব্য করছেন জামায়াতে ইসলামী নেতারা। বিএনপি সংস্কার চায়নি, সংস্কারের পর্যায়ে পৌঁছেছে। বিএনপি গণভোট চায়নি, আপনারা জানেন। গণভোট কেন তারা একসাথে চায়? তারা গণভোটটাকে গলা টিপে হত্যা করতে চায়, কারণ তারা শুরুতে কিন্তু গণভোট চায়নি। এখন বাধ্য হইয়া গণভোট নিছে, আবার প্যাঁচ লাগাইয়া এটারে কেমনে মাইনাস করে দিতে চায় সে রাস্তায় গেছে। নোট অফ ডিসেন্ট বলছে, এগুলা যদি সন্নিবেশিত হয়, পাস না হয়, উগ্র হয়, তো তাহলে তো এই সংস্কারের প্রয়োজন নাই। এখন এটা শুরু টুরে বঙ্গোপসাগরে ভালো যায়। অন্যদিকে বিভিন্ন বিষয় নিয়ে জামাতের কড়া সমালোচনা করছে বিএনপি। এক্ষেত্রে ধর্মভিত্তিক দলটির অতীত নিয়ে খোঁচা দিতেও ছাড় দিচ্ছেন না তারা। অনেকদিন ভ্রান্ত করেছেন অতীতে। এক সময় আপনার এই দেশের সকল মানুষের চাহিদা ছিল পাকিস্তান, তাহলে আপনারা সেটার বিরোধিতা করেছেন। 1971 সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছেন, আজকে দয়া করে জনগণ যে নির্বাচন চায় সেই নির্বাচনের বিরোধিতা করবেন না। কারণ এই দেশের মানুষ কখনো পিতৃয়ারের যারা পিতৃ করে তাদেরকে ক্ষমা করে না, তারা ক্ষমা পায় না। এসব থেকে আরও কয়েক ধাপ এগিয়ে এনসিপি নেতারা। জামাতের সঙ্গে দৃশ্যমান ভালো সম্পর্ক থাকা দলটির নেতারা হঠাৎ করেই মেতেছেন সমালোচনায়। ফেসবুক স্ট্যাটাস দিয়ে যেন বোমা ফাটিয়েছেন নাহিদ ইসলাম, আর প্রতিপক্ষকে কটাক্ষ করে যেন শীর্ষস্থান ধরে রেখেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এবং জামায়াত ইসলামের প্রতি আমাদের আবেদন থাকবে যে আপার হাউজের যে পিয়ার, সেটা লোয়ার হাউজের পিয়ারটা নিয়ে এসে আপনি পুরা জিনিসটাকে হ্যালো বানিয়ে দিলেন। জাতির সামনে মুখে একটা অন্তরে একটা এই ধরনের যে আচার ব্যবহার রয়েছে এটা স্পষ্টত হচ্ছে। আর এনসিপির বক্তব্যকে জন্মদাতার সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ হিসেবে নিয়ে নাহিদ ইসলামকে সতর্ক করেছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। বিএনপির মতো বড় দলকেও ছাড় দিচ্ছে না গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণ দলটি। এখন বিএনপি গতকাল অনলাইনে জারি করেছে না শব্দ। বিএনপির না শব্দ বলার কোনো ওয়ে নাই, তারা অলরেডি বলে দিয়েছে। তারা বিবাহিত রাজিও হয়েছে, কাবিননামায় সাইনও করেছে। এখন তাদের না বলার কোনো অপশন নাই। এদিকে বিএনপি, জামাত ও সরকারকে সমালোচনার তীরে বিদ্ধ করছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। জামাত আবার আন্দোলন খেলে, কর্মসূচির নামে সভা করে, বড় প্রোগ্রাম দেয় না। তারা জানে যে এই প্রোগ্রাম মানুষ খাবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস বিরাট মানুষ, নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে এতই ছোট যে মাপাই যায় না। সরকার যে থুতু ফেলেছে সেই থুতু চাটবে আবার, আমি জানি না, কিন্তু তাদের তো চাটতে হবে। যাদের প্রত্যক্ষ ও পরোক্ষ পছন্দে গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার, সেই দলগুলো এখন সরকারের সমালোচনাই করছে না রাগঢাক। আমরা কোনো বিক্রি করিনি,
আমরা কোনো বিভ্রান্ত করিনি। বিভ্রান্ত বিশাল যে আসে এই ঐক্যমত্য কমিশনে যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকে এসেছে। এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই নাই। অনেকে জিজ্ঞেস করে আমাকে ওরা এরকম কাজ করলো কেন? আমি মনে করি ইট ইজ এ স্টুপিডিটি, বোকামি, নির্বুদ্ধিতা, মূর্খতা। ডক্টর ইউনূসের কোটা এখন বল। উনি যেহেতু আন্তর্জাতিক খেলোয়াড়, যদি বলা হয়ে থাকে যে বিদেশি প্লেয়াররা বাংলাদেশের মাঠে খেলতে আসলে একটু পিছলায়া যায়, কারণ বাংলাদেশের মাঠটা অনেক বেশি পিছলা। কিন্তু এই পিছলা জায়গায় আরও বেশি তেল মর্দন করে আমাদের সম্মানিত আইন উপদেষ্টা আসিফ নজরুল। উনি পলিটিশিয়ানদেরকে শুধু পিছলা খাওয়াইতে চান। এসব মন্তব্য ও রাজনৈতিক দলগুলোর অবস্থান সরকারকে বেশ বেকায়দায় ফেলেছে। তার প্রমাণ মেলে আইন উপদেষ্টা আসিফ নজরুলের বক্তব্যে। পরস্পর বিরোধী এবং কি বলবো উত্তেজিত ভূমিকা নিয়েছে রাজনৈতিক দলগুলো যারা জুলাই গণঅভ্যুত্থানের পক্ষ ছিল। তা আপনারা যদি এরকম একটা ভূমিকা নেন তাহলে সরকার কি করবে? আমরা ঠিক বুঝতে পারছি না যে এতদিন আলোচনার পর যদি আপনাদের ঐক্যমত না আসে, তো এখন আমরা আসলে কিভাবে কি করবো এটা নিয়ে সত্যি আমাদেরকে চিন্তা করতে হচ্ছে। এ তো গেল রাজনৈতিক নেতা ও সরকারের অবস্থান। স্বৈরাচারের পতনে যারা মুখ্য ভূমিকা রেখেছিলেন তারাও বিভক্ত হয়ে পড়েছেন নানা মেরুতে। আগস্ট 5, 2024 বিকেলবেলা থেকে কিন্তু সারা দেশে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি প্রথম প্রাথমিক পর্যায়ে, এর পরবর্তীতে মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, তালিকা বাণিজ্য থেকে শুরু করে জামিন বাণিজ্য ব্যাপকভাবে প্রসারিত হয়েছে। একই সঙ্গে তারা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, আবার অন্যদিকে বলছেন যে জুলাই সনদ আগে বাস্তবায়ন করতে হবে, এনসিপি বলছেন যে আগে গণপরিষদ নির্বাচন থাকতে হবে। এই ধরনের যে পারস্পরিক যে আলোচনাগুলো আছে, এই আলোচনাটা জনমনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে। আওয়ামী লীগ সরকার পতনের আগে যারা এক সুরে কথা বলেছেন তাদের মধ্যে এমন তিক্ত ও বিক্ষুব্ধ মন্তব্য আগামী দিনের সম্পর্ককে কোথায় নিয়ে যাবে তা বলে দেবে সময়। তবে নির্বাচন ও নির্বাচন পরবর্তী সময়ে রাজনীতির মাঠ যে আরও পিচ্ছিল হবে তা বলার অপেক্ষা রাখে না।